বন্ধুরা নমস্কার। সরকারের শপথ গ্রহণের আগেই বড় ধরনের বিপদ সংকেত দিয়ে দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী গতকালকে প্রেস কনফারেন্স করে জানিয়ে দিলেন যে এই সরকার আউটগোয়িং সরকার বা পদত্যাগী সরকার আপনার বড় ধরনের কেলেঙ্কারি করেছে এক্সিট পোল নিয়ে শেয়ার বাজারে বড় ধরনের কেলেঙ্কারির অভিযোগ তিনি শুধু তুলেছেন তাই না, তিনি তাতে প্রধানমন্ত্রীকে জড়িয়েছেন, তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে যুক্ত করেছেন, তিনি একটি টিভি চ্যানেলের মালিক গোষ্ঠীকে জড়িয়েছেন, তিনি বিভিন্ন এক্সিট পোল করা সংস্থাগুলোকে জড়িয়েছেন। অর্থাৎ বড় ধরনের একটা আর্থিক কেলেঙ্কারি, তার মতে এটা প্রায় 30 লক্ষ কোটি টাকার মতন, যাতে 5 কোটি ভারতীয়র সাধারণ মানুষের, সাধারণ লগ্নিকারীদের বিশাল ক্ষতি হয়েছে বলে তিনি তুলে ধরেছেন। সেটাকে তিনি গতকালকে সামনে এনে সরাসরি চ্যালেঞ্জ দিলেন আগামীকালকে শপথ নিতে যাওয়া নতুন সরকারকে। অর্থাৎ তিনি বুঝিয়ে দিয়েছেন যে আগামী দিনে কংগ্রেস এবং ইন্ডিয়া জোট ক্ষমতায় না গিয়ে তারা এই সরকারকে, নতুন সরকারকে এমনভাবে মানুষের কাছে প্রজেক্ট করবে যে যদি মধ্যবর্তী নির্বাচনে যায়, যদি মধ্যবর্তী নির্বাচনের পরিবেশ তৈরি হয়, তাহলে এরপরে সরকারের এমন ভরাডুবি ঘটবে, বিজেপির এমন ভরাডুবি ঘটবে যে এরপরে হয়তো দীর্ঘ দশকের পর দশক তাকে আর উঠে দাঁড়ানো সম্ভব হবে না, যেটা অনেকটাই বিজেপি করে দিয়েছিল কংগ্রেসের ক্ষেত্রে। কি হয়েছে ঘটনাটা? বলা হচ্ছে, রাহুল গান্ধীর অভিযোগ থেকে আমি বলছি, বলা হচ্ছে যে এইবারে যে এক্সিট পোল করা হয়েছে নির্বাচনের প্রচার চলাকালীন সময়ে, এক্সিট পোল প্রকাশিত হওয়ার আগে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ নাকি বিভিন্ন জায়গাতে মানুষকে উৎসাহিত করেছেন শেয়ার বাজারে লগ্নি করার জন্য। তারা এটা বুঝিয়েছেন যে শেয়ার বাজারে যদি লগ্নি করা হয় তাহলে 4 তারিখ যখন বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় ফিরবে তখন বিশাল উছাল হবে, অর্থাৎ শেয়ার বাজার বিরাট আকাশ ছোঁয়া হবে, ফলে তাদের বিরাট লাভ হবে। এইভাবে তারা উৎসাহিত করার কারণে লক্ষ লক্ষ মানুষ, তার সংখ্যাটা বলা হচ্ছে 5 কোটি, হয়তো কমও হতে পারে বেশি হতে পারে, মানুষ ঢেলে দিয়েছেন টাকা শেয়ার বাজারে। বলা হচ্ছে তার অভিযোগ অনুসারে যে এক্সিট পোল ওই পরিকল্পনা অনুসারে সাজানো হয়েছিল, যদিও এক্সিট পোল করা সংস্থাগুলি জানতো যে বিজেপির রেজাল্ট বেশি হবে না, ভালো হবে না, বিজেপির সংখ্যা কমবে, একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না, তারা বুঝতে পেরেও তারা সেই ষড়যন্ত্রের অংশীদার হয়ে এই রকমভাবে সংখ্যা দেখিয়েছে যাতে 350-র বেশি, 400 পর্যন্ত বা 400 পার সংখ্যা পাবে, যাতে এগুলো দেখে মানুষ আরও বেশি উৎসাহিত হয় এবং মানুষ টাকা আরও বেশি ঢালতে থাকে। এবং 4 তারিখ যখন রেজাল্ট উল্টো হবে তখন শেয়ার বাজার হঠাৎ করে আকাশ থেকে একদম মাটিতে এসে দাম করে পড়বে এবং তাদের টাকা সব ডুবে যাবে। মাঝখান থেকে কিছু গোষ্ঠী, কিছু সুবিধাবাদী গোষ্ঠী, তারা সমস্ত মুনাফা তুলে নেবে এবং এটাই ঘটেছে। আদতেই দেখা গেছে যে এক্সিট পোল প্রকাশের পর শেয়ার বাজারে বিশাল লাফিয়ে আপনার বৃদ্ধি ঘটেছে। আবার যখন রেজাল্ট বেরিয়েছে তখন দেখা গেছে শেয়ার মার্কেট একদম আকাশ থেকে মাটিতে দ্রম করে পড়েছে। এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো একটা পরিকল্পিত ছকে করা হয়েছে বলে কংগ্রেস নেতার অভিযোগ, এবং এর পেছনে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের হাত রয়েছে বলেও তিনি বুঝিয়ে দিয়েছেন। তাই তিনি প্রশ্ন রেখেছেন যে শেয়ার বাজারে লগ্নি করা না করা ইত্যাদি ব্যাপারে এক্সপার্ট ওপিনিয়ন দেয়া কি তাদের কাজ? আদতে তাদের কাজ না, এটা তো সবাই জানে এটা, কারণ সে কাজটা কোনো স্পেশালিস্টের কাজ হবে। আর দেশের সরকারের নেতা মন্ত্রীদের কখনোই এই ধরনের বাণিজ্যিক ব্যাপারে অ্যাডভাইস দেওয়া সঠিক না, কারণ সেক্ষেত্রে যদি লোকসান হয় তাহলে তাদের উপরে দায় পড়বে। বুদ্ধিমান নেতারা কখনো এটা করেন না, কিন্তু যেহেতু এবারে এটা করেছেন তারা এবং এর ফলে মানুষের বিরাট আর্থিক ক্ষতি হয়েছে, সেহেতু কংগ্রেস এটাকেই সবচেয়ে বড় আপনার হাতিয়ার করে নিয়েছে। এবং কংগ্রেস এটাও বলেছে যে এই যে কেলেঙ্কারিটা হয়েছে এটা এই পর্যন্ত সবচেয়ে বড় কেলেঙ্কারি। তার মানে এটা স্পষ্ট ইঙ্গিত, স্পষ্ট বিপদ সংকেত বিজেপির জন্য এবং নতুন এনডিএ সরকারের জন্য, যে এবার পার্লামেন্ট যে মাত্র বসবে, দেখবেন আপনারা, এটা আমার ধারণার কথা বলছি,
যে আপনারা দেখবেন পার্লামেন্ট উত্তাল করে দেবে কংগ্রেস এবং ইন্ডিয়া জোট এই কেলেঙ্কারির দাবিতে জয়েন্ট পার্লামেন্টারি কমিটির গঠনের দাবি জানিয়ে জেপিসি। কারণ আপনারা জানেন এর আগে শেয়ার বাজারের কেলেঙ্কারির কথা আপনারা জানেন, হর্ষদ মেহতার নাম আপনারা জানেন। হর্ষদ মেহতার সেই কেলেঙ্কারিকে নিয়ে তদন্ত করার জন্য জেপিসি গঠন করা হয়েছিল, অর্থাৎ রাজ্যসভা এবং লোকসভা থেকে কয়েকজনকে নিয়ে যৌথ সংসদীয় কমিটি বলা হয় বাংলাতে। এটা হলো জয়েন্ট পার্লামেন্টারি কমিটি বা সংক্ষেপে বলে জেপিসি। এই জেপিসি গঠনের দাবি অলরেডি তিনি গতকালকে তুলে দিয়েছেন। এবার এই দাবিকে সামনে রেখে তারা এটাকে পার্লামেন্টে তো তারা তুলবেনি, এরপরে হতে পারে যে এটাকে কেন্দ্র করে সারা ভারতবর্ষে তারা আন্দোলনে যাবেন এবং এমন একটা পরিস্থিতি তৈরি করবেন যে নতুন সরকার শুরুতেই, কারণ দেশের প্রধানমন্ত্রীর ওপরে যদি এত বড় কেলেঙ্কারির অভিযোগ বিরোধীরা তুলে নেয়, দেশের প্রাক্তন হয়ে যাওয়া স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি হতে পারে আবার স্বরাষ্ট্রমন্ত্রী হতেও পারেন, নাও হতে পারেন, কিন্তু তিনি যেহেতু সরকারের 2 নম্বর নেতা ছিলেন, সবচেয়ে বেশি শক্তিশালী নেতা ছিলেন, তাদের দুজনের বিরুদ্ধে এত বড় কেলেঙ্কারির অভিযোগ তুলে দিয়ে কংগ্রেস কি করবে? তাদেরকে একদিকে তাদের দলের মধ্যে অর্থাৎ নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে তাদের নিজের দল বিজেপির ভেতরে চাপে রাখার কৌশল নিয়েছেন, তাদেরকে এনডিএর ভেতরে চাপে রাখার কৌশল নিয়েছেন, আর জনসমক্ষে তাদেরকে কলঙ্কিত করা, তাদের ছবিটাকে নষ্ট করে দেওয়া, তাদেরকে আগামী দিনের রাজনীতি থেকে অনেক অনেক দূরে ঠেলে দেওয়ার পরিকল্পনা নিয়েছে। এইটা করে বার্তা দিয়ে দিয়েছে যে সুখের হবে না সংসার। এই যে এনডিএ সরকার গঠিত হচ্ছে আগামীকালকে শপথ গ্রহণের মধ্য দিয়ে, তাকে সুখের রাজত্ব করতে কোনোভাবেই যে বিরোধীরা দেবে না, তাকে যে উত্তাল করে দেবে, রাজনৈতিক আন্দোলনে উত্তাল করে দেবে, তাকে যে অশান্ত করে দেবে, এবং এই আন্দোলনের জেরেই হয়তো বা একটা সময়ে নীতিশ কুমার সহ অন্য বিরোধী দলগুলো, অন্য শাসকদের সহযোগী দলগুলো হয়তো বেরিয়ে আসবে। কারণ এই যে রাহুল গান্ধী গতকালকে অভিযোগ তুলেছেন, এই যে চ্যালেঞ্জ ছুড়েছেন, এর পেছনে যে নীতিশ কুমার নাই, নীতিশ কুমার যে ক্ষেত্রে ডাবল গেম খেলছেন না, তাকেও গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না। এই ক্ষেত্রে যে এনডিএ জোটেরই কোনো নেতা বা কোনো শরিক দল, এমনকি বিজেপিরই যে কোনো নেতা বা কোনো নেতা যে এর পেছনে নাই, তাকেও গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না। কারণ নরেন্দ্র মোদী অমিত শাহের যে জুটি, এই জুটির কারণে বিজেপিতে অনেক নেতার রাজনৈতিকভাবে বিরাট ক্ষতি হয়েছে। ফলে তারাও যে এটাকে সুযোগ হিসেবে কাজে লাগাবেন না, তার কোনো গ্যারান্টি নাই। তা হতে পারে যে তারাই হয়তো তথ্য সরবরাহ করে রাহুল গান্ধীকে উৎসাহিত করেছেন যে বিষয়টাকে সামনে আনার জন্য। হতে পারে, এটা সম্ভাবনার কথা বলছি, হতে পারে তারাই চাইছেন যে এমন একটা অভিযোগ উঠে আসুক যে অভিযোগের সামনা করতে গিয়ে হিমশিম খাবে প্রধানমন্ত্রী এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী। ফলে তারা তাদের জায়গা ছাড়তে বাধ্য হবেন। ফলে ওই যে দূরে ঠেলে দেওয়া নেতারা বা ক্ষমতায় থেকেও ক্ষমতাহীন হয়ে থাকা নেতারা, তাদের নতুন করে আবার ক্ষমতার শীর্ষে পৌঁছানোর স্বপ্ন সফল হতে পারে। এই কারণে এই যা কিছু ঘটছে সব কিছু একটা বৃহত্তর পরিকল্পনার মধ্যে ঘটছে বলে মনে হচ্ছে। এবং এই পরিকল্পনার অধীনেই আপনার গতকালকে যে প্রেস কনফারেন্স রাহুল গান্ধী করেছেন এবং 30 লক্ষ কোটি টাকার যে কেলেঙ্কারি, এবং সেই কেলেঙ্কারির সঙ্গে আদানি গোষ্ঠীকে যুক্ত করা, সেই কেলেঙ্কারির সঙ্গে এক্সিট পোল এজেন্সিকে যুক্ত করা, সেই কেলেঙ্কারির সঙ্গে আপনার প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে যুক্ত করা, এই 4টিখানি ব্যাপার না। ভারতবর্ষের ইতিহাসে এই ধরনের কেলেঙ্কারির অভিযোগ এর আগে কোনোদিন ওঠেনি। এর আগে বড় বড় অনেক কেলেঙ্কারি হয়েছিল, কিন্তু এত বেশি কালেকটিভ কেলেঙ্কারি, কালেকটিভ পার্টিসিপেশন কেলেঙ্কারি ছিল বলে অভিযোগ এর আগে ওঠেনি কোনোদিন। ফলে এই কেলেঙ্কারির অভিযোগ যে আগামী কয়েক মাস অন্তত পক্ষে ভারতবর্ষের রাজনীতিতে ডোমিনেট করবে, এটা যে প্রভাব বিস্তার করে থাকবে এবং সরকারের ভেতরে বাইরে উথাল পাথাল পরিবেশ তৈরি করবে, তাতে কোনো সন্দেহ নেই। তারই ইঙ্গিত রাহুল গান্ধী দিয়ে দিয়েছেন। এবং এখন বোঝা যাচ্ছে যে ইন্ডিয়া জোট কেন সরকার গঠনের চেষ্টা করছে না, কেন সরকার গঠনের দাবি জানাচ্ছে না। তারা এই এনডিএকে সরকারে আসার সুযোগ দিয়েছে বা এনডিএ ভাঙানোর কোনো চেষ্টাও এই মুহূর্তে করেনি। নরেন্দ্র মোদীকে আরও একবার প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ দিয়েছে, কারণ তারা চাইছে যে পুরোটাই যাতে ডুবে যায় সেই ব্যবস্থা করার, এবং সেই ব্যবস্থা করার জন্যই
বড় ধরনের পরিকল্পনার ইঙ্গিত গতকালকে রাহুল গান্ধী দিয়ে দিয়েছেন। ফলে আগামী দিনের রাজনীতির দিশা মোটামুটি স্পষ্ট হয়ে গেছে বিরোধী দলগুলোর তরফ থেকে। কেমন লাগলো আপনাদের এই বিষয়টা নিয়ে? আপনারা কি ভেবেছেন, কি ভাবছেন, কি মনে হচ্ছে, সব কিছু কমেন্ট বক্সে স্বাধীনভাবে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার এবং লাইক করবেন। নমস্কার, জয় হিন্দ।